আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সপ্তাহের শেষ দিন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে 49 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস, 367 কোটি টাকা লেনদেন, অ্যাডভান্স 50টা, ডিক্লাইন 297 অ্যানসেন্স 46টা। টপে ইউপিজিএল, অলটেক্স, টাকাপুল ইসলামী ইন্স্যুরেন্স, লুজারে ইবিএল আসলে 20% মাইনাস। আজকে রেকর্ড ডেটের পরে তার নো লিমিট প্রাইস ছিল, যার কারণে 20% মাইনাস হয়েছে শেয়ারটা। ইস্টার্ন ব্যাংক, এই ধরনের স্টকে দিন শেষে থাকতে হবে। ইবিএলে আজ থেকে যদি কেউ 4-5 মাস আগে আমি যখন বলছিলাম তখন এন্ট্রি নিয়েছে, 35% সে ক্যাশ এবং স্টক ডিভিডেন্ড দিয়েছে। তো এক্ষেত্রে তার 20% কমছে, বাকি 15% কিন্তু তার ক্যাশ এবং স্টক মিলিয়ে এই মুহূর্তে প্রফিটে আছে। তো এই দিক থেকে যদি 15% পাওয়া যায় ডিসেম্বর ক্লোজিং, আর যদি জুন ক্লোজিং থেকেও 15-20% পাওয়া যায় তাহলে তো হয়ে গেল। চিন্তা এইভাবে করতে হবে। এটা শুধু এখনকার মার্কেট এখন পরিস্থিতি খারাপ এই জন্য চিন্তা করবেন, ব্যাপারটা এমন নয়। মার্কেট যখন যতই ভালো থাকুক যতই খারাপ থাকুক, মার্কেটে টিকে থাকতে হলে এইভাবেই ক্যালকুলেশন করে টিকে থাকতে হবে। ক্যালকুলেশন শুধু চার্ট দেখে ক্যালকুলেশন করলে হবে না। যাই হোক, লুজারে কেপিপিএল আছে। তো কেপিপিএল কেন পড়লো, কোনো কারণ আছে। বিছাচারি কীভাবে পড়তেছে, একদম বিনিয়োগকারীরা ধ্বংসের দ্বার প্রান্তে। এই সালম ভ্যালুতে হচ্ছে বিছাচারি। ফাইন ফুডের ইপিএসটা ভালো আছে, তবে এই ইপিএস নিয়ে আমি সন্দেহ প্রকাশ করে এই ইপিএসটা টোটালি ভুয়া বলে আমি মনে করি। ব্র্যাক ব্যাংক, এসপিসিএল বলি আমি, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিছাচারি, এনআরবি ব্যাংক। ডেটা হচ্ছে বিছাচারি, এসপিসিএল, ইউপিজিএল। ইন্ডেক্স মোবারে পাওয়ার গ্রিড 1.83, স্কয়ার ফার্মা 1.72, ইপিজিএল 0.57, পাওয়ার প্রাইম ব্যাংক 0.48, আর সিটি ব্যাংক হচ্ছে 0.32। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইবিএল 21.31 পয়েন্ট, ইবিএল মাইনাস করে রাখছে। ইসলামী ব্যাংক 15.48, আর খান ব্রাদার্স 1.90। খান ব্রাদার্স কিন্তু ভালোই মোটামুটি পড়ে গেছে মার্কেট। এই হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের আলোচনা। আমার শব্দ হয়তো আপনারা একটু এলোমেলো শুনতেছেন। আমি আসলে ঢাকার উদ্দেশ্যে আসছি, ঢাকাতে। আশা করি আপনাদের সাথে হয়তো দু একজনের সাথে দেখা হতে পারে। ঢাকা যারা আছেন তাদের কারোর সাথে হয়তো দেখা হতে পারে। যাই হোক, আজকের মার্কেটে এতটুকু মাইনাস হওয়ার অন্যতম কারণ হচ্ছে গতকালকে যে আন্দোলনটা হয়েছিল রাশেদ মাকসুদের বিরুদ্ধে। এখানে আমি একটা ভিডিও দেব, সেটা হচ্ছে এই রাশেদ মাকসুদ গতকালকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা তার কুশপুত্তলিকে দাহ করছে, তাকে গলায় জুতার মালা দিয়েছে। সেটার প্রতিশোধ সে আজকে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ থেকে নিয়েছে, ভয়ঙ্করভাবে নিয়েছে। আর এর সাথে জড়িত হচ্ছে কিছু মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস। কেন ব্রোকারেজ হাউস জড়িত? গতকালকে যখন ক্ষুদ্র বিনিয়োগকারীরা আন্দোলনে নামছিল তখন কিন্তু ব্রোকারেজ হাউসগুলোকে বারবারই চিঠি দেওয়া হয়েছিল যে আপনারা আসেন এই আন্দোলনে শরিক হন। কিন্তু ব্রোকারেজ হাউসগুলোর এমডি এবং চেয়ারম্যানেরা তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে বলছে তোমরা এখানে যাবা না। মানে টোটালি সিন্ডিকেট। প্রতিশোধ কিন্তু আপনাদের থেকে নিচ্ছে এই জাং শেয়ার দিয়ে। কিন্তু আপনারা দেখেন লুজারে ইবিএল সিস্টেমের কারণে পড়ছে, কারণ ইবিএল হচ্ছে তার ডিভিডেন্ডের পরে রেকর্ড ডেটের চলে গেছে, নো লিমিট প্রাইসেস। এটা প্রত্যেক ভালো শেয়ারে এভাবে পড়ে। কিন্তু এরপরে কেপিপিএল, বিছাচারি, এসালম, মানে এরপরে যতগুলো স্টকের প্রাইস পড়ছে কোনোটারই ফান্ডামেন্টাল কোনো কিছু নাই। আমি এখনও বলি প্রায় কত পয়েন্টের মতো মাইনাস হলো আজকে সহ, আজকে 50 পয়েন্ট মাইনাস, প্রায় 250 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়েছে। যদি আমি ধরি 5240 ধরি, আর এখন 4972, প্রায় 250 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়ে গেছে। এই 250 পয়েন্ট ইন্ডেক্স মাইনাসে আপনার ট্রেডিং যে স্টকগুলো সেগুলোই কিন্তু ধ্বংস হয়ে গেছে, একেবারে ধ্বংস। পোর্টফোলিও কিন্তু 30% মাইনাস। অথচ ট্রেডিং স্টকগুলো আপনারা কিনেছিলেন দ্রুত প্রফিট করার আশায়, কিন্তু ফলাফল কী হলো? ফলাফল জিরো। আর ভালো স্টকগুলো এখনও কিছু হয় নাই, 5%ও কমে নাই। আমি যে স্টকগুলোর কথা সাধারণত বলি, যমুনা ব্যাংক, এখন তো ইবিএল পড়ছে, উত্তরা ব্যাংক পড়ছে, তারপরে যে হচ্ছে প্রাইম ব্যাংক পড়ছে। এই তিনটা পড়ছে তাদের রেকর্ড ডেটের কারণে, ওটাই সিস্টেম। আর এর বাইরে ব্যাংকের মধ্যে এখনও ট্রাস্ট ব্যাংক আছে, মার্কেন্টাইল ব্যাংক আছে, যমুনা ব্যাংক আছে। এই শেয়ারগুলোর প্রাইস কি কমছে? 5% কমছে, আপনারা দেখান। অথবা পদ্মা মেঘনা, যমুনা অয়েল, একমি ল্যাব, তারপরে যে স্কয়ার ফার্মা, ওয়ালটন, মতিন স্পিনিং, অ্যানবয় টেক্সটাইল,
এই শেয়ারগুলোর প্রাইস কতটুকু পড়ছে দেখেন, এই যে 250 পয়েন্ট মাইনাস হয়েছে, শেয়ারগুলোর প্রাইস কি পড়ছে, কেন পড়তেছে না? এখানে রাশেদ মাকসুদের অসভ্যতামি এবং মার্কেট মেকার যারা ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকের অসভ্যতামি এখানে দেখানোর সুযোগ নাই। কারণ এরা কোম্পানিগুলোই স্ট্রং, এখানে বাটফারি করার সুযোগ নাই। কারণ কোম্পানি আপনাকে ডিভিডেন্ড দিচ্ছে হিউজ পরিমাণ, তারা এই শেয়ারগুলোকে নিচে, তারা জানে এই শেয়ারগুলো নিচে ফেললে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আরও বেশি এন্ট্রি নেবে, তারা এগুলোকে ফালাবে না, এগুলোকে উঠাও না। এক ভাই বলছিলেন শেয়ারগুলো উঠাও না কেন, আসলে এগুলো এইভাবে উঠে না, এগুলো ডিভিডেন্ডকে কেন্দ্র করে উঠে। এগুলোতে এগুলোকে অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে হবে, কখন কোন পরিস্থিতিতে এই শেয়ারগুলোর ইপিএস, তারপরে যায় নেট অপারেটিং, অথবা তার কোনো নিউজ আছে কিনা, রিজার্ভ কত আছে, এই ভালো স্টকগুলো এগুলো দেখে যদি আপনারা সঠিকভাবে এন্ট্রি নিতে পারেন, আপনারা এই কঠিন মার্কেটেও বছরে 20 থেকে 30% প্রফিট করতে পারবেন। আর কখনও আপনার পোর্টফোলিওতে একটা জাঙ্ক স্টকও রাখবেন না। যারা রাখছেন তারা নিশ্চয়ই শিক্ষা নেবেন আশা করি, মানে ভবিষ্যতের দিনগুলোর জন্য। এই 250 পয়েন্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা ট্রেড করতে গেছেন, তারা আগামী 3 বছরেও তারা মার্কেট থেকে বেরোতে পারবেন কিনা সন্দেহ আছে। আর কারণ এই কারসাজিকারকরা এমন একটা স্টক নিয়ে প্লে করবে যে স্টকটাতে কেউ এন্ট্রি নেয় নাই, তাদের কাছে কিন্তু আপনার পোর্টফোলিও আছে, আপনি যে যত কোটি টাকার পোর্টফোলিও থাকুক না কেন, এটা কারসাজিকারকদের হাতে কিন্তু এটা আছে। তো তারা যখন দেখবে যে পরিমাণ স্টক, মানে ট্রেডিং স্টক ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে আছে, ওটাকে আর তারা প্লে করবে না, ওটাকে ফালাই রাখবে। ফালাই রেখে এমন একটা স্টক নিয়ে তারা প্লে করবে যে স্টকে কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী নাই, তারা ওটাকে আবার আস্তে আস্তে কালেকশন করে করে টেনে তুলবে। আপনারা আবার এই যেগুলোতে স্টক হয়ে আছেন সেগুলো লসে সেল দিয়ে ওই স্টকগুলোতে যাবেন। এইভাবে আপনাদের পোর্টফোলিওর দিন শেষে শেষ হয়ে যায়, মানে দিন শেষে আপনার টাকাগুলো নাই হয়ে যায়। এভাবে চলা যাবে না কখনো না। মার্কেট এখন খারাপ বলে আমি বলতেছি না, মার্কেট যতই ভালো হোক যতই খারাপ হোক, আপনাকে সিস্টেমের ভিতর দিয়ে ভালো স্টকের সাথে থাকতে হবে। আর যদি না থাকতে পারেন, আপনাকে লসের ভাগীদার হতেই হবে। হয়তো একটাতে লাভ করবেন ট্রেডিং করে, একটাতে লাভ করবেন 20%, আরেকটাতে লাভ করবেন 80%, লস করবেন 80%, ফলাফল হচ্ছে 60% আপনার লস। আপনি কখনোই ট্রেডিং স্টক নিয়ে যদি পোর্টফোলিও থাকে আর আপনার যদি 30-40% এই মুহূর্তে লস থাকে, আপনি এখান থেকে বের হতে পারবেন না প্রফিট নিয়ে। প্রফিট তো দূরের কথা, লস নিয়েই বের হইতে হবে। আগামী 2-3 বছরও প্রফিট নিয়ে আপনি বের হইতে পারবেন না, সম্ভব না, এটা সম্ভব না। কারণ এটা সম্ভব হতো যদি মার্কেট যদি নর্মালি থাকতো। কারণ এখানে মার্কেটে যারা কারসাজিকারক তাদের নীতি নৈতিকতা বলতে কিছু নয়। আমি প্রথমেই বলছি, আপনারা যে স্টকগুলো যেমন AIL আছে, তারপরে যায় আপনার সিপাল আছে, এই টাইপের যে স্টকগুলো আছে, ফরচুন শুজ আছে, এগুলো কি কোনো দিন আগের জায়গায় যাবে না কেন? কারণ এই স্টকগুলোতে আপনাদের মতো ছোট ছোট ক্ষুদ্র বিনিয়োগকারীরা স্টক হয়ে আছে, এগুলোকে তারা আর কোনো দিন আগের জায়গায় নেবে না। হ্যাঁ, তারা এখন কি করবে, এমন একটা স্টককে তারা বাছাই করবে ট্রেড করার জন্য, ওই যে ফরচুন শুজের মতো আর কী বলে ইয়ের মতো, সিপালের মতো, যেগুলোকে তারা আবার টেনে তুলবে আর আপনারা গিয়ে আবার ওইখানে এন্ট্রি নেবেন। কিন্তু কোনো কোম্পানির কিছু না। সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা যে শেয়ারগুলোকে টেনে তোলে ওই শেয়ারগুলোর কিছুই থাকে না, যেটাকে ফালায় সেটারও কিছু থাকে না, আবার যেটাকে উপরে তোলে সেটারও কিছু থাকে না। তারা ওই ধরনের শেয়ারগুলো নিয়ে প্লে করে। তারা জানে যে এগুলোতেই ক্ষুদ্র বিনিয়োগকারীরা আসে শেষ পর্যন্ত নিঃস্ব হবে। আশা করি আপনারা বর্তমানের পুঁজিবাজার থেকে এটুকু শিক্ষা নেবেন, আবেগে পড়ে আর হাউজের কথায় কারো ফোনে কোনো সিদ্ধান্তের উপরে কোনো ট্রেডিং স্টকে ঢুকবেন না। ট্রেড এই মার্কেটের জন্য না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।